কুমিরে ধরছে। আমি কাকাকে ডেকে বললাম, কাকা কুমিরে ধরছে। আমন্ত্রণ সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আশিস মণ্ডল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজ আছি আমি দাকুব উপজেলা বানিসান্তা ইউনিয়ন পূর্ব ডাইংমারি। আজও একটা কুমিরের ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। সেই ছোট্ট কথা বলবো এবং সেদিনকে সে জঙ্গলে গেছিল মধু সংগ্রহের জন্যে এবং তার সাথে আছে তার কাকা। চলুন আজকে তাকে সাথে একটু কথা বলবো। আমি এখন কথা বলবো সেই নয়নের সাথে। সেদিনকের সেই দুর্ঘটনার বিস্তারিত ওর মুখেই শুনবো। নয়ন, কেমন আছো বাবা? জি ভালো, আপনি? আমি ভালো আছি। এটা কোন জায়গা? এটা পূর্ব ডাইংমারি। পূর্ব ডাইংমারি। আমাকে দাকুব উপজেলা তো। জি। ওপার তো সুন্দরবন। জি। তুমি সেদিনকে ঘটনাটা একটু আমার একটু খুলে বলবা যে তোমাকে যে সময় কুমিরে ধরেছিল, তো তুমি কি সকালে বাড়ি থেকে বেরিয়েছিলে? জি, সকালে বেরিয়েছিলাম। জঙ্গলে কি করতে গেছিলে? মধু সংগ্রহ করতে গেছিলাম। কত দূর গেছিলে? গেছিলাম অনেক দূর। অনেক দূর। তো মধু কাটা শেষ, তখন মধু সংগ্রহ করার পরে ফেরা পথে করমজল নদী থেকে কুমিরে আক্রমণ করে। কুমিরে আক্রমণ করে তখন কি নদীর মধ্যে ছিলে না নদীর সাইডে? নদীর মধ্যখানে ছিলাম, গান সাথে আসতেছি। তো তুমি কি করে বুঝলে যে তোমাকে কুমিরে আক্রমণ করেছিল? মানে নদীর মধ্যখানে আমি যে সময় নদীর মধ্যখানে আইছি সেই সময় পায়ে ঝাইল মতো একটা বাঁধে। বাঁধার পর আমি কাকাকে বলতেছি, কাকা আমার পায়ে মনে হয় ঝাইল আটকাইছে। তা কাকা বললো যে না, তো এই জায়গা তো ঝাইলটা কিছু না, নদীর মধ্যখানে এখানে কিছু না, তুই সাঁতার দেয়। তারপর কিছু সময় পরে আমি পায়ে হাত দিয়ে দেখি যে না, কুমিরে ধরছে। আমি কাকাকে ডেকে বললাম, কাকা কুমিরে ধরছে। আবার কাকা আরেকজন আমার সাথে একজন ছিল, আর ভাইয়া হয় সে। তাকে বলতেছি, ভাইয়া ওই কাকা তাকে বললো যে আমার হাতটা ধরতে। তাকে সে আমার হাতটা ধরলো। কাকা বললো যে লাথি মার। লাথি মারার পরে তারপর কাকা যে কুমিরের মাথায় থাবা দিল। প্রথমেই পায়ে ধরছিল? কোন জায়গাটা ধরছিল? এই যে এই জায়গাটায় ধরছিল, পায়ে এখানে। তো কালো দাগ হয়ে রয়েছে। হ্যাঁ, এই যে কালো দাগ হয়ে গেছে। কি দাঁতের ছাপ? হ্যাঁ, এইটা আর এইটা দাঁতের ছাপ। আর কোনো জায়গা না? না, এইটুকুই। তখন কাকা আপনি ছিলেন সাথে? জি, আমি আপনি কি ওর মানে সাথে সাথে সাঁতরাচ্ছিলেন না? মানে সাঁতরানোর সময় তো আপনার ম্যাক্সিমাম 2 থেকে 3 হাত একটু ডিফারেন্স হয় না, সাঁতরানো যায়। স্বাভাবিক যেভাবে আমরা গোসল করার সময় তো সাঁতরাই, ওইভাবেই আমরা নদী পার হয়ে আসতেছিলাম। মাঝপথে যখন আসি তখনই আক্রমণ করি। কয়জন ছিলেন? আমরা 3 জন ছিলাম। 3 জন। প্রথম অ্যাটাকটা একই ওই আগে ছিল না মাঝে ছিল? এ ছিল আপনার মাঝের থেকে। আর ওই যে মুরব্বী ছিল, মুরব্বীর কাঁধে ছিল 1 কাপ মধু। এখন ওর কাছে তো আর কিছু নাই, ও আগে উঠে গেছে। আগে উঠে গিয়ে যাওয়ার সাথে সাথে মনে করেন যে 5 হাত ওই পাশে গেলেই ওকে আক্রমণ করছে নদীর মাঝখানে। আমরা শুনেছি যে কুমির যদি যারা টার্গেট করে, জি, সাথে আরো লোক থাকলেও তাকে আর ধরে না, যারা টার্গেট করে তাকেই ধরে। এটা কি সত্যি কথা? না এটা তো আর আমি জানি না, যেহেতু আমরা সাঁতার দিছি। এখন ও ছিল মাঝখানে, ও যে সময় আগে গেছে সেই সময় ওকে আক্রমণ আমরা করছে। প্রতিদিন কি সাঁতরাই ওই নদী পার হয়? আমরা যারা মধু সংগ্রহ করি এখান থেকে হেঁটে যাই, আমাদের ওই নদী পার হওয়া লাগে। নদী পার হলো। নদী পার হওয়া লাগে। তা আপনারা তো জানেন যে এই নদীতে কুমির আছে, তারপরও আপনারা কেন সাঁতরায় যান? ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ খুন খারাপি করে বা ছিনতাই করে কিসের জন্য করে? তারা তাদের জীবন জীবিকার জন্য করে। আচ্ছা, এই যে এটা আমাদের কাজই, এটা জীবন জীবিকার জন্য। আচ্ছা ঠিক আছে, এই যে ছেলেটা যে আজ পর্যন্ত কোনো সাহায্য পাইছে? না, এখন কোনো সাহায্য পাইনি। একজন আইছিল, ভিডিও করছিল, তো সাহায্য পাইনি। সাহায্য পাইনি। আসলে আমাদের খুব খারাপ লাগে, ভিডিও করে ঠিকই, কিন্তু একটা ছেলে অসুস্থ হয়ে পড়েছে, বাড়ির অবস্থাটাও তেমন ভালো না। না, তেমন অবস্থা ভালো। আমরা আর বাড়িও যাব, দেখবো কেমন অবস্থা। আমাদের অবস্থা যদি ভালো হতো তাহলে আমরা কি জীবন হাতে নিয়ে সুন্দরবনে যাই? সাপ, বাঘ, কুমির, তাদের সাথেই লড়াই করে আমাদের জীবন সংগ্রাম। আপনাদের জীবিকা তো সুন্দরবনই। আমরা ওই ছোটবেলা থেকে আমাদের বাপ দাদারাই এখানেই নির্ভর। আমরা এখানেই এই উপকূলে বাস করি, ডাংমারি যে নদীর পাড়ে। এখান থেকে আমাদের ম্যাক্সিমাম লোকই আপনার এই কাজ করে। যাক, যখন জঙ্গলে যান আসলে আপনাদের প্রাণটা হাতে থাকে, কারণ এই যে নদী, শুনেছি এই নদীতেই কুমির বেশি। সুব্রত দাকেও ধরেছে, তারপরে ওই যে
ওনার নাম জানো কি? মুশারফ গাজী, ওর মুশারফ নানা, গাজী, হ্যাঁ না ওই হ্যাঁ এর নানা। না হ্যাঁ, মুশারফ গাজীকেও তো ওনাকেও কুমিরে ধরে তলিয়ে নিয়ে গেছিল, এই জন্য মারা গেছে। মারা গেছে। আর এর তো তলাতে পারে না, এটা তলাইতে পারে। আর জয় নামেও যে ছেলেটাকে শুনেছিলাম, জয়কে ধরছিল আপনার এই নদী থেকে, এই আমাদের এই ঢাকমারি ডাইমারি নদী। এই একই কুমির? একই কুমির, মনে করেন যে এটা তো ওই আপনার ফসল নদীর শাখা, করমজাল আর হচ্ছে আপনার ঢাকমারি নদী, এই ওখান থেকে আপ ডাউন করে কুমির। আর কুমির তো আর একটা না, মনে করি এই কুমিরের বা এই যে বড় কুমির একটা হচ্ছে ফিমেল আর একটা হচ্ছে মেল, এরাই বাচ্চা দিছে, আর এরাই এখানে বাচ্চা থাকে, এখানে থাকে বা ওইখানে থাকে, এরা এখান থেকে আপ ডাউন করে। যখন আসলে কুমির নদীতে থাকলে বোঝা যায় না? কুমির অনেক সময় তো আপনার ভেসে থাকলে বোঝা যায়, ম্যাক্সিমাম সময় আপনার শীতকালে কিন্তু ও এই যে নদীর চরে ওঠে, উঠে রোদ পোয়ায়। সেদিন তো বুঝতে পারেন যে নদীতে কুমির আছে, তাহলে না, আমরা তো জানি যে নদীতে কুমির আছে, কিন্তু ভাই পেটে তো আর মানে পেটে তো মানে না, সেটা ঠিক কথা, পেটে মানে না। কর্ম তো সুন্দরবন থেকে যখন মধু সংগ্রহ করে যখন বিক্রি করা হয়, তখন তো আসলে খুলনা জেলার দাকুপ উপজেলার পূর্ব ঢ্যাংমারি গ্রামের বাসিন্দা নয়ন। জীবনের তাগিদে সুন্দরবনের ভেতরে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। সেই দিন নয়নের সঙ্গে ছিলেন তার কাকা এবং আরো একজন সঙ্গী। কাজ শেষে নদী পার হওয়ার সময় তারা সাঁতার কেটে এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় হঠাৎ ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়। নদীর ভেতরে থেকে একটি হিংস্র কুমির ঝাঁপিয়ে পড়ে নয়নের পায়ের কামড় দেয়। মুহূর্তের মধ্যে নয়নের মৃত্যুর মুখোমুখি হয়ে পড়ে। প্রবল স্রোত আর কুমিরের টানে তার জীবন প্রায় শেষ হয়ে যাচ্ছিল। সেই সংকটঘন মুহূর্তে নয়নের কাকা এবং তার সঙ্গে থাকায় আরেকজন সাহসিকতার পরিচয় দেন। নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে তারা নয়নকে বাঁচানোর চেষ্টা করেন। সম্মিলিত প্রতিরোধ আর চেষ্টায় একসময় কুমির নয়নকে ছেড়ে বাধ্য হয়। স্বল্পের জন্য প্রাণে বেঁচে ফিরে নয়ন আসে। ঘটনার 1 বছর পর হয়েছে, কিন্তু সেই দিনের স্মৃতি আজও নয়নের শরীরে বহন করেছেন। তার পায়ে এখনো স্পষ্টভাবে রয়ে গেছে সেই দিনের ক্ষত চিহ্ন, যা প্রতিদিন তাকে মনে করিয়ে দেয় সুন্দরবনের নির্মম বাস্তবতা আর মৃত্যুকে খুব কাছ থেকে দেখে ফিরে আসার অভিজ্ঞতা। এই ক্ষতচিহ্ন শুধু আঘাতের দাগ নয়, এটি একজন সংগ্রামী মানুষের সাহস, পরিবারের সহযোদ্ধাদের আত্মত্যাগ এবং জীবনের প্রতি অদম্য লড়াইয়ের নীরব সাক্ষ্য। সুন্দরবন শুধু প্রকৃতির সৌন্দর্যের নাম নয়, এটি নয়নের মতো অসংখ্য মানুষের জন্য প্রতিদিন ঝুঁকিতে নিয়ে বেঁচে থাকার একটি কঠিন বাস্তবতা। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি প্রকৃতি মানুষের সহাবস্থানের একটি জীবন্ত ইতিহাস। নদী, খাল, জোয়ার ভাটা আর ঘন ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা এই বন প্রতিদিন বদলে যায়, আবার প্রতিদিন নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দেয় এখানকার বসবাসকারী মানুষের সামনে। এখানকার নদীগুলো দিনের বেলায় শান্ত মনের হলেও ভেতরে লিখে থাকা অজানা ভয়। জোয়ারের সঙ্গে নদীর রং বদলায়, স্রোতের দিকে দিন পাল্টায়, আর সঙ্গে সঙ্গে বদলে যায় মানুষের জীবনের ইতিহাস। সুন্দরবনের মানুষ জানে প্রকৃতি এখানে দয়ালু যেমন তেমনি নির্মম হতে পারে। আমি এখন পূর্ব ডাইংমারি বানিশান্তা ইউনিয়ন। নয়নের বাড়ি কেমন ছিল তার মনের ভাব, যে জি হ্যাঁ জি এই জায়গায় থাকেন? হ্যাঁ, এই জায়গাতে ভালো আছেন আপনারা? ছেলে তো জঙ্গল করে, হ্যাঁ। জঙ্গলে মধুটা সেদিন যেদিন ওই নয়নরে কুমিরে ধরেছিল, সেদিন আপনি কি কখন শুনেছিলেন? আমি শুনিলাম বেলা 3টের সময়, যখন আমার ওই দেওর আর আমার নানা ছিল সাথে, আমি তখন রাস্তায় উঠে দেই ওরা দুইজন আইতে আসতেছে। তারপর হচ্ছে গিয়ে আমার ওই দেওরের গাড়ে নয়ন, পরে আমি দৌড়ে গেছি, আমার মনেই ডাইকে কইলো যে কোনো একটা আমার ছেলের কিছু হয়েছে। এরপর আমি যাই কছে আব্বা কি হয়েছে তোমার? কয় আমার কিছু হয়নি, পাই মুড়োর গুঁতো লাগিছে। তারপরে আমি হ্যাঁ আমি চিল্লেছি আর কাঁদতেছি আর বলতেছি যে না আমার ছেলের কি হয়েছে, নানা তুমি কও। পরে আমার নানা বললো ময়না বহুত কষ্টে কুমিরির মুক্ত করে ছাড়াই নিয়ে আইছি, 3বার ডুবইছে, বাসাইছে, আল্লাহ ফিরে দিছে বলে ফিরে আইছে। পরে তারপর ওরে তো ভাবিছে ওর কাকা লাশ গাড়ে করে নিয়ে আইছে, ওর কাকা দাঁড়ানোর অবস্থায় ওরে ফেলাই দিছে, ভাবিছে লাশ মারা গেছে। রক্ত প্রচুর রক্ত গেছে ওর শরীর দিয়ে। পরে ওর কাকা স্ট্রোক করেছে। পরে রক্ত ওর একটা ওইরকম কেস ছিল, তাদের 1 কেজির মতন রক্ত পড়িল। আর বাজার পর্যন্ত যাইয়ে আমার ভাই শুধু 30 কেজি পানি কিনে দুয়াইলো। আর ওর তো কোনো ই ছিল না, তো আওয়াজ বেশি। আমি শুনেছি মুশারফ গাজী আপনার বাবা? হ্যাঁ আমার বাবা। মুশারফ গাজী তো 2 মাস আগে, হ্যাঁ তার ওর পরে আমার আব্বা মারা গেছে। আমার বাপও খুব স্টক করলো সেদিন, আর কান্দিল আর কইলো আল্লাহ আমি সারা জীবন জঙ্গল খাটি, কুমদি আসছে গিয়ে আমারও ধরতে পারলো না, আমার নাতিরে কেন ধরলো। তার 2 মাস পরে আমার বাপ মরে গেল। এই একই এলাকায় আপনার বাপের বাড়ি? ওই পাড়া আমার বাপের বাড়ি। সেদিনও মুশারফ গাজী কি এরকম মধু মধু কাটতে গেল সেদিন, আর এও মধু কাটতে গেল। মধু কাটতে গেছে। আসলে সেদিনের যে দুর্ঘটনা মেনে নেওয়া যায় না, তবে আল্লাহ রহমত করেছে যে তুমি বাবা কুমিরের হাতে তোমার তুমি ফিরে আইছো, তুমি পুরো ঠিক আছে। আল্লাহ ফিরে দিছে, এইটাই বড়, সবার দোয়া আছে, আল্লাহর ভালোবাসা আছে, এই জন্যই।
নয়নকে কুমিরে ধরার সেই ভয়ঙ্কর ঘটনার কাহিনী এখানেই শেষ করছি। মৃত্যুর একেবারে কাছ থেকে ফিরে আসা এই গল্প আমাদের মনে করিয়ে দেয় সুন্দরবন শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি সাহস, ঝুঁকি আর মানুষের টিকে থাকার এক কঠিন বাস্তবতা। এই গল্প শুধু নয়নের নয়, প্রতিটি সুন্দরবনের সংগ্রামী মানুষের জীবনের নীরব কাহিনী। সুন্দরবন আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে লড়াই নয়, বরং তাদের সঙ্গে সহাবস্থান করেই বেঁচে থাকতে হয়। আর এই বনে যারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, তারা শুধু শ্রমজীবী নন, তারা সাহসের নীরব যোদ্ধা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক দিন, আপনাদের প্রিয় মানুষের সাথে শেয়ার করুন। আর এমন বাস্তব গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে আশিস মণ্ডল ইউটিউব চ্যানেলের পক্ষ থাকার জন্য।